আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট। আজকে আমরা এসএসসি অ্যাকাউন্টিং বইয়ের দ্বিতীয় অধ্যায় লেনদেনের 3 নম্বর অঙ্কটা সলভ করব। তো 3-এর কতে বলা হয়েছে সেবা সরঞ্জামের অপরিশোধিত মূল্যের পরিমাণ নির্ণয় করো। সেবা সরঞ্জামের অপরিশোধিত মূল্যের পরিমাণ নির্ণয় করতে গেলে আমাদের প্রথমে যে ছকটা কাটতে হবে সেই ছকটা আমি কেটে রেখেছি। ছকটা হচ্ছে তারিখ, বিবরণ, টাকা। এখানে অনেকে বিস্তারিত টাকা, পরিমাণ টাকা লেখার দরকার নেই, টাকা লিখলেও হবে। তো আমরা কোয়েশ্চেনটা পড়ার শেষ আমাদের, এবার আমরা সলভ করব। তো অপরিশোধিত মূল্য মানে হচ্ছে, একটা উদাহরণ দিয়ে আমি বোঝানোর চেষ্টা করি, খেয়াল করবেন। মনে করেন একটা কলম কিনেছেন 10 টাকা দিয়ে, কিন্তু ধারে, নগদে না ধারে। কিন্তু দোকানদারকে আপনি 8 টাকা পরে পরিশোধ করেছেন, কত টাকা দেননি? 2 টাকা। এই 2 টাকা হচ্ছে অপরিশোধিত মূল্য। তো এখানে আমরা সালটা লিখে ফেলবো। সালটা হচ্ছে 2017 মে মাস। ওকে, আমরা খেয়াল করি মে মাসে 8 তারিখে একটা ধারের সরঞ্জাম কিনেছিলাম। লিখবো ধারের সরঞ্জাম কয়, ধারে সেবা সরঞ্জাম কয়, কত টাকা? 40,000 টাকা। ওকে, তারপর ঠিক 30 তারিখে বাকিতে কৃত সেবা সরঞ্জামের মূল্য পরিশোধ, অর্থাৎ 30 তারিখে যে আমরা যে 8 তারিখে বাকিতে কিনেছিলাম সেটার মূল্য পরিশোধ করেছি 30 তারিখে। লিখব বাকিতে কৃত সেবা সরঞ্জামের মূল্য পরিশোধ, কত টাকা পরিশোধ করেছি? 30,000 টাকা। তো বাদ দিব কত? তো 40,000 থেকে 30,000 টাকা চলে গেলে 10,000 টাকা। এই 10,000 টাকা হচ্ছে অপরিশোধিত মূল্য। অপরিশোধিত মূল্য মানে হচ্ছে যেটা আমরা পরিশোধ করিনি। আর হ্যাঁ, এখানে একটা মাইনাস দিয়ে নেব আমরা, যেহেতু বাদ দিয়েছি। ওকে, এটাই ছিল ক। আমরা পরবর্তী পৃষ্ঠাতে খ দেখছি। তো স্টুডেন্ট, এখন আমরা খ নাম্বারটা দেখব। খতে বলা হয়েছে মাস শেষে জনাব আসফিয়ার স্বত্বাধিকারের পরিমাণ নির্ণয় করো। তো আসফিয়ার স্বত্বাধিকারের পরিমাণ নির্ণয় করতে হবে, তার লিখে ফেলেছি মাস শেষে আসফিয়ার স্বত্বাধিকারের পরিমাণ নির্ণয়। তো তার চকটা হচ্ছে তারিখ, বিবরণ, টাকা। তো মালিকানা সত্ত্বে স্বত্বাধিকারের একটা সূত্র আছে, সেই সূত্রটা আমি এই ছকের বাইরে এখানে লিখব। মালিকানা সত্ত্ব সমান মূলধন প্লাস আয় মাইনাস ব্যয় মাইনাস উত্তোলন। এটা হচ্ছে মালিকানা সত্ত্বের সূত্র। মূলধন আর আয় যোগ হবে, ব্যয় আর উত্তোলন বাদ যাবে। এটা হচ্ছে সূত্র। এই সূত্রটা প্রয়োগ করে আমরা 3 নম্বর অঙ্কটা সলভ করব। তো আমরা ফিরে আসি আমাদের ছকে। ওকে, তো প্রথমে 1 তারিখে বলা হয়েছে, 1 তারিখ নিয়ে এখানে 2 তারিখে বলা হয়েছে। 2 তারিখে বলা হয়েছে আইনি পেশায় 1 লক্ষ টাকা বিনিয়োগ করা হলো। 1 লক্ষ টাকা বিনিয়োগ করা, এই কথাটার মানে হচ্ছে কারবারে টাকা আসছে। এখানে কারবারে টাকা আসছে কি চলে গেছে এটা আমাদের দেখার বিষয় না। আমাদের কাজ হচ্ছে এই তো, অর্থাৎ একটু আগে আমরা দেখেছি যে মূলধন, আয়, ব্যয়, উত্তোলন, এই 4টার ভিতর কোনো কিছু হয়েছে কিনা। হ্যাঁ, হয়েছে। আমরা জানি 1 তারিখে কোনো কিছু নিয়ে ব্যবসা শুরু করে আমাদের কি বৃদ্ধি পায়? মূলধন বৃদ্ধি পায়। তো আমরা লিখে ফেলবো আইনি পেশায় বিনিয়োগ। আইনি পেশায় বিনিয়োগ, কত টাকা বিনিয়োগ করেছি? 1 লক্ষ টাকা। ওকে, পরবর্তীতে আসি 4 তারিখে অফিস ভাড়া পরিশোধ করা হলো 18,000 টাকা। অফিস ভাড়া পরিশোধ করা হয়েছে কত? 18,000 টাকা। হ্যাঁ, 4 তারিখ এটাও আসবে, কারণ হচ্ছে আমাদের কারবার থেকে টাকা চলে গেছে, ব্যয় হয়েছে। ব্যয় হলে আমরা জানি মালিকানা সত্ত্ব থেকে কী হয়? হ্রাস পায়। লিখব মাইনাস অফিস ভাড়া পরিশোধ। অফিস ভাড়া পরিশোধ কত টাকা? 18,000 টাকা। আমরা মাইনাস দেব। তো স্টুডেন্ট, 8 তারিখে বলা হয়েছে ধারের সেবা সরঞ্জাম ক্রয় করা হলো। ধারের সেবা সরঞ্জাম ক্রয় করা হয়েছে। এখানে কি হয়েছে? লেনদেনের এখানে একটা সরঞ্জাম আসছে আর ধারের ক্রয় করার ফলে পাওনাদার সৃষ্টি হয়েছে। এখানে মালিকানা সত্ত্বের সাথে কিচ্ছু হয় না, অর্থাৎ মূলধন বৃদ্ধি পায় না, না আয় হয়েছে, না ব্যয় হয়েছে, না উত্তোলন হয়েছে, তাই এখানে আসবে না। পরবর্তী 12 তারিখে, 12 তারিখটা আসবে। এখানে কেন আসবে আমি ব্যাখ্যা দিচ্ছি, এবং প্লাসও হবে। কারণ হচ্ছে মক্কেলকে নগদে আইনি সেবা দেওয়া হলো। মক্কেলকে আমরা সেবা দিয়েছি, সেবা দিয়ে টাকা পেয়েছি, আর এটা আমাদের জন্য আয় হয়েছে। আয় হলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। লিখব
নগদে আইনি সেবা প্রদান কত টাকা? 30,000 টাকা। 30,000 টাকা। এবং 16 তারিখে বলা হয়েছে অফিস কর্মচারী বেতন পরিশোধ। এটা হয়েছে, কেন হয়েছে ব্যাখ্যা দিচ্ছি। এটা মাইনাস যাবে, কারণ হচ্ছে আমরা বেতন পরিশোধ করেছি। বেতন পরিশোধ করলে আমাদের কারবার থেকে টাকা চলে যায়, এটা আমার জন্য হচ্ছে ব্যয়। ব্যয় হলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়, লিখব বেতন পরিশোধ। বেতন পরিশোধ কত টাকা? 10,000 টাকা, এবং এটা মাইনাস। তারপর পরিবর্তে বলা হয়েছে ব্যাংক থেকে ঋণ গ্রহণ করা হলো। এটা এখানে আসবে না। কেন আসবে না? ব্যাংক থেকে ঋণ গ্রহণ করলে আমাদের কারবারের টাকা আসে, সম্পদ বাড়ে, আর হচ্ছে দায় বাড়ে। তো মালিকানার সাথে সাথে কোনো কাজ হয় না, তাই এখানে আসবে না। তারপরে 27 তারিখে বলা হচ্ছে মক্কেলদের ধারে আইনি সেবা দেওয়া হলো। হ্যাঁ, এটা আসবে 27 তারিখ, এবং প্লাস হবে, কারণ হচ্ছে ধারের সেবা দিয়েছি। সেবা একটা আয় হলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়, লিখব ধারে আইনি সেবা প্রদান কত টাকা? 60,000 টাকা। ওকে, তার পরবর্তী বলা হচ্ছে 30 তারিখে। 30 তারিখটা এখানে আসবে না, 30 টাকা আসবে না। এতটুকু ছিল আমাদের। এবার আমাদের কি করতে হবে? ওকে, তো আরেকটা, হ্যাঁ, লাস্টেরটা কেন হয় না সেটা আমি বলে দিচ্ছি। বাকিতে কৃত সেবা সরঞ্জামের মূল্য পরিশোধ করা হলো 30,000 টাকা। আচ্ছা, সেবার মূল্য পরিশোধ করেছি, তাহলে কি হয়েছে? আমাদের কারবারের থেকে টাকা চলে গেছে, সম্পদ হ্রাস পেয়েছে। আর ধারে কিনেছিলাম, দায় বৃদ্ধি পেয়েছিল, কিন্তু যখন টাকা পরিশোধ করে দিয়েছি দায় কমে গেছে। অর্থাৎ দায় কমেছে, সম্পদ কমেছে, মালিকানা সত্যের সাথে কিচ্ছু হয় না, তাই এখানে আসবে না, এই জন্য আসেনি। এবং এবার এগুলো যোগ বিয়োগ করবো। যোগ বিয়োগ করলে আমাদের অ্যান্সার আসে হচ্ছে 1,62,000 টাকা। এটাই হচ্ছে আমাদের মালিকানা সত্ত্বের পরিমাণ। তো পরবর্তী পেজে আমি আপনাদের গ নাম্বারটা দেখাচ্ছি। ধন্যবাদ। তো স্টুডেন্ট, এখন আমরা গ নাম্বারটা দেবো। গ নাম্বার বলা হয়েছিল হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখানোর জন্য, অর্থাৎ প্রভাবে যে ছকের সাহায্যে করা হয় সেই ছকটা আমি কেটে ফেলেছি। এবং ছকে আমরা জানি ছকে প্রথমে কী কী করতে হয়, এবং আগের ভিডিওটা দেখে নেবেন, সেখানে আমি সুন্দর করে বুঝিয়েছি। তো আমাদের এখন এন্ট্রি পড়ব। আগে তারিখটা লিখে ফেলি, 2017 মে 2 তারিখ। 2 তারিখে আইনি পেশায় 1 লক্ষ টাকা বিনিয়োগ করা হলো। আমাদের কারবারের টাকা আসছে, টাকা আসলে 1 লক্ষ টাকা নগদে আমরা বাড়াবো। আর আমরা জানি 1 তারিখে কোনো কিছু নিয়ে ব্যবসা শুরু করে আমাদের মূলধন বৃদ্ধি পায়। আমরা মূলধন বৃদ্ধি পাওয়ার মালিকানা সত্ত্বেও বাড়াবো, দেখব মূলধন আনয়ন। ওকে, তারপরে 4 তারিখে বলা হয়েছে ভাড়া পরিশোধ করা হয়েছে 18,000 টাকা। তো ভাড়া পরিশোধ করলে আমাদের কারবার থেকে টাকা চলে যাবে, তা 18,000 টাকা আমাদের কারবার থেকে চলে যাবে। আর ভাড়া হচ্ছে একটা ব্যয় হলে মালিকানা সত্ত্ব কমে যাবে, 18,000 টাকা, লিখবো ব্যয়। আর আমরা প্রত্যেক ঘরে ইকুয়াল দিব। পরবর্তীতে বলা হয়েছে 8 তারিখে ধারে সেবা সরঞ্জাম ক্রয় করা হলো। ধারে সেবা সরঞ্জাম ক্রয় করেছি, এর ফলে আমাদের কারবারে একটা সরঞ্জাম আসলে সরঞ্জাম বাড়বে হচ্ছে 40,000 টাকা। এবং যেহেতু ধারে ক্রয় করেছি তাই পাওনাদার বৃদ্ধি পেয়েছে 40,000 টাকা। আমরা আজকে মন্তব্য লিখবো না, কারণ মালিকানা সত্ত্বের সাথে কোনো কাজ হয়নি। পরবর্তীতে 12 তারিখে বলা হয়েছে মক্কেলকে নগদে আইনি সেবা দেওয়া হলো। নগদে আইনি সেবা দিয়েছি, এর ফলে কী হয়েছে? আমাদের কারবারে টাকা আসছে, টাকা আসলে সম্পদ বাড়বে, অর্থাৎ নগদ বাড়াবো কত টাকা? 30,000 টাকা। এবং সেবা দিলে আয় হয়, আয় হলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়, মালিকানা সত্ত্ব বাড়াবো 30,000 টাকা, লিখবো আয়, এবং আমরা ইকুয়াল দিব। তারপর 16 তারিখে বলা হয়েছে বেতন পরিশোধ করা হলো। বেতন পরিশোধ করলে আমাদের কারবার থেকে টাকা চলে যাবে। কত টাকা চলে গেছে? 10,000 টাকা। 10,000 টাকা মাইনাস করে দেব। এবং এটা যেহেতু আমাদের জন্য একটা ব্যয় হলে মালিকানা সত্ত্ব কমে যাবে, লিখব ব্যয়। তারপর বলা হচ্ছে 25 তারিখ ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো। ব্যাংক থেকে ঋণ নিয়েছে, ব্যাংক আমাকে নগদ টাকা দিয়েছে। আমার নগদ টাকা দিলে আমার কারবার নগদ টাকা বাড়বে। নগদ টাকা বাড়লেই আমাদের নগদ বাড়াবো হচ্ছে 1 লক্ষ টাকা। এবং ব্যাংক ঋণের একটা দায় বেড়েছে, দায় বাড়াবো 1 লক্ষ টাকা, ব্যাংক ঋণের করে বাড়াবো। মন্তব্য আজকে লিখবো না, কারণ মালিকানা সত্ত্বের সাথে কোনো কাজ হয়নি।
26 25 বছর 27 তারিখ। আচ্ছা, ধারে আইনি সেবা দেওয়া হলো, ধারে আইনি সেবা দেওয়া হলো। ধারে কাউকে কিছু দিলে আমরা জানি দেনাদার সৃষ্টি হয়, দেনাদার বেড়েছে 60,000 টাকা। এবং যেহেতু আমি সেবা দিয়েছি, সেবা হচ্ছে একটা আয়, আয় হলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে 60,000 টাকা, লিখব আয়। পরবর্তীতে 30 তারিখ, আমাদের লাস্ট এন্ট্রি 30 তারিখে বলা হয়েছে বাকিতে কৃত সেবা সরঞ্জামের মূল্য পরিশোধ। বাকিতে আমরা যে 8 তারিখে একটা সেবার সরঞ্জাম কিনেছিলাম, তার মূল্য আমরা 30 তারিখে পরিশোধ করেছি। পরিশোধ করলে আমাদের কারবার থেকে টাকা চলে যাবে, কারবার থেকে টাকা চলে যাবে 30,000 টাকা আমরা কমাবো। এবং যখন আমরা ধারে কিনেছিলাম তখন পাওনাদার সৃষ্টি হয়েছিল, বৃদ্ধি পেয়েছিল, আর এখন পাওনাদার হ্রাস পাচ্ছে, যেহেতু পরিশোধ করে দিচ্ছি হ্রাস পাবে, কমিয়ে দেব। আর আমরা আজকে মালিকানার সাথে মন্তব্য কিছু লিখবো না, কারণ হচ্ছে মালিকানার সাথে সাথে কোনো কাজ হয়নি। আমাদের সকল পোস্টিং দেওয়া শেষ। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে নগদ যোগ করব, সেবা সরঞ্জাম এগুলো সব যোগ করব। তো নগদ যোগ করলে আমাদের হয় হচ্ছে 1,72,000 টাকা, সেবা সরঞ্জাম 40,000 টাকা, দেনাদার 60,000 টাকা, ইকুয়াল দিব, আমরা ইকুয়াল দিব। এবং ব্যাংক ঋণ হচ্ছে 1,00,000 টাকা, পাওনাদার 10,000 টাকা হবে, এবং মালিকানার সত্ত্বে যোগ করলে হবে 1,62,000 টাকা। এই ছিল আমাদের উদ্বৃত্ত। এবং এখন আমরা কি করব, দুই পাশ যোগ করব, অর্থাৎ সম্পদ পাশ এবং দায় আর মালিকানা সত্ত্ব পাশ যোগ করব। যোগ করলে আমাদের সম্পদ পাশ যোগ করলে হবে হচ্ছে 2,72,000 টাকা, আর দায় আর মালিকানা সত্ত্ব যোগ করলে হবে 2,72,000 টাকা। আমাদের দুই পাশ মিলে গেছে। এই ছিল আমাদের অঙ্কটি। তোমরা যদি না বোঝো তাহলে অঙ্কটি আবার দেখবে। ধন্যবাদ সবাইকে।